এই যে স্যার আমরা স্যার আচ্ছা এখানে যে আমরা ফিচারগুলো দেখলাম এর বাইরেও কিন্তু অনেকগুলো ফিচার কিন্তু আহ, স্যার আমার অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয় নাই, আমার এখানে কারেন্ট নাই তো। আমার ফ্রেন্ড কল দিছে, তারপর ডাটা নিয়ে এখন ইয়া হয়েছে, জয়েন আচ্ছা করছি। আমরা অ্যাটেন্ডেন্স এখনো নিই নাই। ও আচ্ছা, আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা So, এখানে আমাদের এই যে এতগুলো ফিচার এখানে ভাইয়া আমরা রেকর্ড রেকর্ডটা অন করছি, হ্যাঁ অন করা আছে। আচ্ছা এখানে যে আমরা এতগুলো আসলে ফিচার নিয়ে আসলাম, ঠিক আছে, এই ফিচারগুলোর বাইরে কিন্তু আরও অনেকগুলো ফিচার থাকতে পারে। এগুলো জাস্ট এক্সাম্পল হিসেবে এখানে দেখাইছি আসলে কী কী ফিচার আসলে থাকতে পারে। তো এটা কিন্তু হিউজ একটা প্রসেস কিন্তু, ঠিক আছে। তো এই এত বড় একটা প্রসেসকে যদি আপনি উইথাউট প্ল্যানিং, উইথাউট আর্কিটেকচার ডিজাইন, ডাটাবেস ডিজাইন ছাড়া যদি আমরা করতে যাই, অনেক আসলে বাগ আমরা পাবো, অনেক ধরনের আসলে মিসম্যানেজমেন্ট হবে। সেই জন্যই মূলত আমাদের এসডিএলসি সার্কেলটা ফলো, এই এসডিএলসিটা ফলো করেই কিন্তু আমাদের কাজগুলো করতে হবে, এবং আমাদের এসআরএসগুলো কিন্তু এই কারণেই করতে হয়, ঠিক আছে। সফটওয়্যার সিস্টেম, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনগুলো এই কারণেই কিন্তু আমাদের অ্যানালাইসিস করতে হয়। এখন এই যে আমরা বুঝলাম যে একটা আমরা যে এলএমএস এর চিন্তা করতেছি, প্রথমে আমরা আন্ডারস্ট্যান্ড করলাম আসলে এলএমএস আসলে কি কি থাকতে পারে, ঠিক আছে। এলএমএস বলতে আসলে কি বোঝায়, যেটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, মানে পুরো একটা ম্যানেজমেন্ট সিস্টেম। বেসিক্যালি হচ্ছে শুধু আমরা যে এখানে লার্ন করবো এরকম না, এখানে ইনস্ট্রাক্টর আমাদেরকে কি করতে পারবে, ট্র্যাক করতে পারবে প্রোগ্রেস, মার্কিং করতে পারবে, কুইজ নিতে পারবে, অ্যাসাইনমেন্ট নিতে পারবে। পুরো জিনিসটা কিন্তু একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা, ঠিক আছে। এই জিনিসটাই হচ্ছে আসলে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা নর্মালি যদি এটাকে সিম্পল মনে করিও, এটা কিন্তু অনেক লার্জ স্কেলে কিন্তু ইউজ হয় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমগুলো। যেমন এরকম একটা আপনি অনলাইন ইউনিভার্সিটি দেখবেন যেটা কিন্তু ফুল এলএমএস দিয়ে কন্ট্রোল হয়। যেমন আমরা যদি একটু দেখি এখানে অনলাইন ইউনিভার্সিটি, যেমন হচ্ছে ইউপিপল একটা ইউনিভার্সিটি আছে, ঠিক আছে, এটা কিন্তু অনলাইনে। এই যে এটা থেকে আমি একটা এমএস ডিগ্রিতে ভর্তি হয়েছিলাম, আপনারাও ট্রাই করতে পারেন। এটার কিন্তু ফুল প্রসেসটা কিন্তু, এটা ইউএসের একটা ভার্সিটি। সো এটাতে কিন্তু ফুল এই যে প্রসেসটা কিন্তু এলএমএস এর থ্রুতে হয়। এখানে সব কিছুই কিন্তু কন্ট্রোল হয় এলএমএস এর থ্রুতে। মানে আপনাকে ইনস্ট্রাক্টর অ্যাসাইনমেন্ট দেবে, অ্যাসাইনমেন্টগুলো ইভ্যালুয়েট করবে, সবগুলাই কিন্তু এখানে এলএমএস বা এইখানে যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওদের, সেটার থ্রুতেই কিন্তু হয়। জাস্ট এরকম অনলাইনে আপনার যেমন হচ্ছে এই যে ইডিএক্সও আপনারা অনেক অনলাইন ডিগ্রি পাবেন, যেগুলো আসলে মানে অনলাইনে করা যায় রিমোটলি। আপনি ইউকেতেও দেখবেন অনেকগুলা ইউনিভার্সিটি আছে যারা অনলাইন ডিগ্রি অফার করে, ঠিক আছে। যেমন আমরা যদি এখন একটু চেক করি, যেমন এরকম অনেক ভার্সিটি আছে যারা আসলে অনলাইন ডিগ্রি প্রেফার করে। আমরা ইউনিভার্সিটি অফ হালে গেলেও কিন্তু অনেক পাবো এরকম। ইউনিভার্সিটি অফ হাল, এটা ইউকের একটা ভার্সিটি। এটাতে গেলেও আপনারা হচ্ছে এরকম অনেক কোর্স দেখবেন যেগুলো আসলে অনলাইনে ম্যানেজমেন্ট হয়। সো এখানে এই যে স্টাডিতে যদি আমরা কোর্স বের করার জন্য কোনো একটা ইউনিভার্সিটি থেকে নর্মালি হচ্ছে যে স্টাডিতে গেলেই কিন্তু এই যে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট বিভিন্ন কিছু এখানে দেখাবে। পোস্ট গ্রাজুয়েটের দুই রকম কোর্স থাকে নর্মালি, একটা রিসার্চ বেস, একটা হচ্ছে থট। সো থটে গেলে যেমন এখানে দেখবেন, এই যে থটে গেলে একটু টাইম নিচ্ছে এটা। তো এখানে থট প্রোগ্রামে গেলে যেমন কোর্সগুলো এখন লোড হচ্ছে, সি অল কোর্সে যদি আমি দেই, এখানে এই যে দেখেন, এই যে দেখেন এখানে অনেকগুলা কোর্সই কিন্তু দেখাচ্ছে, এবং এই যে এমএসসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা পাশে কিন্তু কি লেখা আছে দেখেন, অনলাইন লেখা আছে। সো এরকম আপনি ওয়ার্ল্ডের মধ্যে অনেক ভার্সিটিতে দেখবেন, টপ টপ ভার্সিটিগুলোতেও কিন্তু অনলাইন কোর্স হয় আর কি, ঠিক আছে। তো ওই অনলাইন কোর্সগুলা বা এই অনলাইন ডিগ্রিগুলো কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু ফুল এলএমএস এর থ্রুতে হয়, ঠিক আছে। সো এলএমএস এটা কিন্তু সিম্পল কোনো অ্যাপ্লিকেশন না, এটা কিন্তু আপনার অনেক লার্জ স্কেলেও কিন্তু এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমগুলো কিন্তু ইউজ হয়, ঠিক আছে। এটা আসলে ডিপেন্ড করে আমরা কোন ফিচার বিল্ড করতেছি, এলএমএস এর সাইজটা কেমন, ইউজার মানে কত ইউজার আসলে থাকতে পারে, ঠিক আছে। যেমন এই যে ইডিএক্স, এটা তো কিন্তু অনেক মানে ইউজার, মিলিয়নস অফ ইউজার, কারণ এখানে মোটামুটি আমরা দেখি হার্ভার্ড বা এই ধরনের ইয়াগুলার কোর্স আছে, এই যে এই ধরনের আসলে মানে
হার্ভার্ড ইউনিভার্সিটি, তারপর হচ্ছে মানে ভালো ভালো ইউনিভার্সিটিগুলোর কোর্স আছে, যেমন IBM এর কোর্স আছে, যেমন দেখেন মাইক্রোসফটের এখানে কোর্স আছে। সো এরকম যেমন এখানে মাস্টার্স ডিগ্রিও আছে কিন্তু, ঠিক আছে, ব্যাচেলার্স ডিগ্রি আছে, ঠিক আছে। সো এগুলো আবার কিন্তু ভালো ভালো ইউনিভার্সিটি থেকেই কিন্তু অফার করে। সো এখানে অনেকগুলাই দেখবেন আপনারা হচ্ছে সব ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি অনলাইন ডিগ্রি। সো এগুলা কিন্তু সবটাই কিন্তু কন্ট্রোল হয় এই যে বিভিন্ন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের থ্রুতে। সো এখানে আমরা সেমভাবে একটা লার্নিং ম্যানেজমেন্ট নিয়ে আসলে আলোচনা করতেছিলাম, যে আসলে বোঝার চেষ্টা করতেছিলাম যে আসলে লার্নিং ম্যানেজমেন্ট কী, সেখানে কী কী ফিচার আসলে নর্মালি থাকে। আমরা একটা প্র্যাকটিক্যাল কিছু আসলে এক্সাম্পল নিলাম আর কি এখানে। সো প্রথমত এবার যদি আমরা একটু চিন্তা করি যে একটা প্রজেক্ট শুরু করার আগে আসলে আমাদের অনেকগুলো বিষয় চিন্তা করতে হয়। সো আমরা কিন্তু সরাসরি করে যাওয়াটা হচ্ছে ভেরি রং ডিসিশন, ঠিক আছে। সো নর্মালি প্রফেশনাল কোম্পানিগুলো আসলে কীভাবে কাজ করে, সফটওয়্যার কোম্পানিগুলো কীভাবে আসলে একটা প্রজেক্ট শুরু করে, এটার ওয়ার্ক ফ্লোটা কেমন হয়, এখন সেটার একটা আমরা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। সো নর্মালি যেটা হয় আমাদের, যদি আমরা একটু এখানে অ্যাড করি, সেটা হচ্ছে হেডিং 2 অ্যাড করলাম এখানে একটা, আর এখানে আমরা সাপোজ বলছি ওয়ার্ক ফ্লো, ঠিক আছে। সো অথবা আমাদের মনে করেন আইডিয়া থেকে নর্মালি শুরু হয়। সো এখানে আমরা বলছি দি রিয়াল সফটওয়্যার ফার্ম ওয়ার্ক ফ্লো, ঠিক আছে, ফ্রম আইডিয়া। সো আইডিয়া থেকে শুরু করে আমরা কীভাবে এটা আসলে কাজ করে। সো নর্মালি এখানে আমরা যদি একটু দেখি, প্রথমে যেটা করতে হবে আমাদের, আমরা একটু আগে যে কাজটা করলাম, সো যেটা করতে হয় প্রথমত হচ্ছে কি আমাদের এই জিনিসগুলো আসলে শুরু হয় রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস দিয়ে। একটু আগে আমরা যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করলাম, প্রথমে যেটা করতে হয় আমাদের রিকোয়ারমেন্টগুলোকে আসলে অ্যানালাইসিস করতে হয় আর কি, ঠিক আছে। সো প্রথম যে অপশনটা সেটা হচ্ছে কি আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। কী ব্যাপার, এখানে বুলেট পয়েন্টারগুলো দেখাচ্ছি না কেন? আচ্ছা, টেবিল লিস্ট, আচ্ছা এখানে অন্য অপশন দেখাচ্ছে না, একটু দেখি তো। এটা আপনারা একটু ইউজ করার চেষ্টা করবেন, এটা প্রফেশনালি কিন্তু এটা অনেক বেশি ইউজ হয় আর কি। আমি আসলে ইউজ করতেছি না দেরি হচ্ছে, স্যার কারণে খুঁজে পাইতে একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ, এলএমএস কি স্যার হচ্ছে মানে লার্নিং ওয়েবসাইটের জন্য ইউজ হয় নাকি আদার্স ওয়েবসাইটের জন্য ইউজ হয়? LMS সিস্টেমগুলা জি স্যার। যেমন আপনি ইউনিভার্সিটি কিন্তু ফুল মানে যত ইউনিভার্সিটি আছে সবাই কিন্তু LMS ইউজ করে বেসিক্যালি। আপনি যদি বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করেন, সেক্ষেত্রে LMS এর হয়তো একটা ফিচার ওরা ইউজ করে। যেমন আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো যদি আমরা দেখি, সেটা কিন্তু ফুল LMS না, ঠিক আছে। সেগুলো নর্মালি হচ্ছে LMS এর একটা পার্ট বলতে পারেন, বা ফিচার ইউজ করতেছে ওরা, যেখানে আসলে ভিডিও কোর্স আপলোড করে না, ঠিক আছে না, ভিডিও কন্টেন্ট আপলোড করে না। সো এরকম এই যে মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমগুলো নর্মালি হচ্ছে আমরা এডুকেশনাল সেক্টরে ইউজ করি, বা ইউনিভার্সিটির ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করি। তারপর হচ্ছে কি প্রফেশনাল, যেমন হচ্ছে অনেক অর্গানাইজেশন আছে, যেমন খান একাডেমি, ঠিক আছে, এটা তো নাম শুনছেন মনে হয়, এরা কিন্তু আবার LMS ইউজ করে, ঠিক আছে। এরকম কন্ডিশনে আসলে আমরা LMS ইউজ করি। সো LMS যে আসলে শুধুমাত্র এডুকেশনাল সেক্টরে ইউজ হয় এরকম না, অন্য সেক্টরেও কিন্তু ইউজ হতে পারে আর কি, বুঝছেন? স্যার যদি ই কমার্স ওয়েবসাইট হয় মানে আদার্স ওয়েবসাইট হয় ওগুলোতে মানে কি ইউজ হয়? আচ্ছা, ই কমার্সে জি স্যার। সো ই কমার্স হলে কি বলছেন বুঝিনি। স্যার আমি কোয়েশ্চেন ছিল ই কমার্স হলে ওখানে কি ইউজ হয়, যেমন হচ্ছে এডুকেশনাল সেক্টরে এলএমএস ইউজ হচ্ছে, ই কমার্স ওয়েবসাইট মানে আদার্স টাইপের ওয়েবসাইটে কি ইউজ হয় এটা জিজ্ঞেস করছি। LMS আপনি যেমন কোম্পানির ট্রেনিং, HR ট্রেনিং, এই টাইপের জিনিসের ক্ষেত্রেও, অথবা এমপ্লয়ি ট্রেনিং, তারপর হচ্ছে যেমন গভর্নমেন্ট বা গভর্নমেন্টের বিভিন্ন ইয়াতে ইউজ হতে পারে, যেমন অফিসার্স ট্রেনিং হতে পারে, বা গভর্নমেন্ট অফিসার্স ট্রেনিং হতে পারে, বা মিলিটারি ট্রেনিং হতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে বিভিন্ন যেমন ডক্টরস ট্রেনিং, নার্স ট্রেনিং, এইসব জিনিস ক্ষেত্রে, অর্থাৎ মূল বেস হচ্ছে আসলে লার্নিং বেস, যেই আসলে আমাদের
ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোতে এলএমএস ইউজ হয়। আর আরেকটা বলছেন কি ই কমার্স না? হ্যাঁ ভাইয়া। ই কমার্স কি জানি বললেন? ভাইয়া স্যার আমি ই কমার্স ওয়েবসাইট হলে ওখানে কি ইউজ হবে সেটা জিজ্ঞেস করছি। ই কমার্স ওয়েবসাইটে কি বুঝি নাই, আরেকবার বলেন। ই কমার্স ওয়েবসাইট অথবা আদার সেক্টর ওয়েবসাইটে বলে ওখানে কি ইউজ হয় ওটা জিজ্ঞেস করছি। আচ্ছা, মানে এখানে আমরা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করতেছি, ই কমার্সের ক্ষেত্রে কি ইউজ করি এটাই তো? হ্যাঁ জি স্যার। আচ্ছা, ই কমার্সের ক্ষেত্রে যেমন হচ্ছে আপনার ই কমার্সের জন্য আলাদা আসলে কি আছে আপনার, ই কমার্সগুলো নর্মালি হচ্ছে আলাদা ইয়া থাকে, যে লার্জ স্কেল ই কমার্সের মধ্যে যেমন আমরা যদি বলি এখানে হচ্ছে যেমন সিঙ্গেল ই কমার্স থাকতে পারে, যেমন শুধুমাত্র আপনি একটা মানে প্রোডাক্ট সেল করবেন, তারপর হচ্ছে সেই ওখান থেকে জাস্ট হচ্ছে আমরা কি করতে পারি প্রোডাক্ট সেল আর হচ্ছে মানে ইউজারের ডাটাগুলোকে আসলে দেখতে পারি, এই ধরনের কিছু ই কমার্স থাকতে পারে যেগুলোকে সিঙ্গেল ই কমার্স ওয়েবসাইট আমরা বলতে পারি। এর বাইরে কিন্তু লার্জ স্কেলের ই কমার্সের কথা যদি আপনি চিন্তা করেন, যেমন যেমন হচ্ছে আমাদের কি হতে পারে লার্জ স্কেল ই কমার্স যদি আমরা চিন্তা করি, যেমন অ্যামাজন হতে পারে, যেমন হচ্ছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি দারাজ হতে পারে, ঠিক আছে? এগুলার ক্ষেত্রে ওই যে ই কমার্সের জন্য কিছু টাইপ আছে, যেমন এগুলোকে বলা হয় কি মাল্টি ভেন্ডর ই কমার্স, বুঝছেন? মাল্টি ভেন্ডর মানে কেউ একজন চাইলে সেখানে আসলে কি করতে পারবে, ওর প্রোডাক্টও শপ খুলে সেল করতে পারবে, অ্যাকাউন্ট খুলে সেল করতে পারবে, এট এ টাইম দারাজ থেকে নিজেরা সেল করতে পারবে, আবার কি করতে পারে ইউজাররা সেখানে অ্যাকাউন্ট করতে পারে, সেখান থেকে ভেন্ডর থেকে সে কি করতে পারে জিনিসপত্র কিনতে পারে, অথবা যে কোনো একটা শপ থেকে কিনতে পারে দারাজের ভিতর থেকে, ঠিক আছে? দারাজের ভিতরে তো সবগুলাই তো শপ, ঠিক আছে না? মানে প্রত্যেকটা সেলার কি করে একটা একটা শপ খোলে বা একটা একটা অ্যাকাউন্ট খোলে, ঠিক আছে? ওইটার থ্রুতেই তো সেল করে। সো ওর জন্য এক ধরনের ড্যাশবোর্ড, এবং হচ্ছে অ্যাডমিনের জন্য এক ধরনের ড্যাশবোর্ড, আবার ইউজারের জন্য এক ধরনের ড্যাশবোর্ড, বুঝতে পারছেন? সো এইগুলাকে আসলে বলা হয় মাল্টি ভেন্ডর, মানে অনেকগুলো আসলে ভেন্ডর এখানে থাকতে পারে আর কি, বুঝছেন? জি স্যার বুঝছি। মানে আপনার কোয়েশ্চেন ছিল হচ্ছে এলএমএস এর মতো আসলে ই কমার্স সাইটে কোনো কিছু আছে কিনা, এটাই তো না? জি স্যার এটাই হ্যাঁ, ই ছিল। কমার্সে যে সিঙ্গেল ভেন্ডর মাল্টি ভেন্ডর এরকম এগুলো থাকে, বুঝছেন? ওকে স্যার বুঝছি। যেমন আপনার ই কমার্সের মধ্যে যেমন রেস্টুরেন্টের যে ওয়েবসাইটগুলো ইউজ হয় এগুলোকে পজ বলে, পয়েন্ট অফ সেল, ঠিক আছে? যেমন এইচআর কর্পোরেটে যেগুলো এইচআর ইউজ করে, বা সিআরএম বলে এটাকে, এইচআর বা যেমন বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলো ইউজ করে, সিআরএম মানে হচ্ছে কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজমেন্ট আর কি, ঠিক আছে? বুঝছেন? সরি, কর্পোরেট না, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সিআরএম আছে, পস আছে, এরকম অনেক ধরনের আসলে মানে সলিউশন আছে আর কি। এক এক কোম্পানি আসলে এক একটার উপর ফোকাস করে কাজ করে আর কি। আর কোয়েশ্চেন আছে কারো? আছে? এখানে কিন্তু আমরা ডক্স বা পিডিএফও কিন্তু ইউজ করতে পারবো আর কি, এটা আমরা অন্যগুলাও ইউজ করতে পারি আর কি। আচ্ছা, যাই হোক, এখানে আমরা টু ডু লিস্ট আপনি ইউজ করতে পারেন, যেমন এরকম টু ডু লিস্ট দেখাবে। সো টু ডু লিস্ট ইউজ করলে যেটা হবে, এইটাকে আমরা টু ডু লিস্ট করে এটাকে এই পুরো জিনিসটাকে চাইলে আমরা টু ডু লিস্টের থ্রুতে করতে পারতাম। যাই হোক, আমরা টু ডু লিস্টের থ্রুতে টু ডু লিস্ট ইউজ করলে এরকম দেখাবে। আমরা যদি এটাকে একটু দেখাই এই অপশনটা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে মনে করেন এটাকে আমরা এজ এ টু ডু টগল লিস্ট, ঠিক আছে? টগল লিস্ট হলে এরকম ক্লিক করলে এই যে এখানে আমাদের টেক্সটগুলো দেখাবে, আর এটাতে মনে করেন আমরা হচ্ছে এইভাবে লিখলাম যে সফটওয়্যার, এখানে এটা বাদ দিয়ে আমরা আইডিয়াটা মনে করেন এখানে নিয়ে আসি, ঠিক আছে? আইডিয়া থেকে সে কাজ শুরু করবে বা এই ধরনের আমাদের দেখাবে, ঠিক আছে? আইডিয়া। তো এখানে কী কী স্টেপ হতে পারে, সো আমি যখন লিখবো, লেখার পর এগুলো পোস্ট করে দিলে যে আইডিয়ার ভিতরে চলে আসবে আর কি। তো এটার ইউজ কেস দেখাচ্ছি একটু যে কীভাবে ইউজ করবেন। সো নর্মালি হচ্ছে আমাদের কী হতে পারে, সো নর্মালি আমরা এখানে বলছি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে। প্রথম কাজ হচ্ছে আইডিয়া নেওয়ার, আইডিয়া বা প্ল্যানিংয়ের পর আমাদের প্রথমে রিকোয়ারমেন্ট
সো যেটা একটু আগে আমরা পড়ে দেখলাম যে আসলে কী কী থাকতে পারে, আরও অনেকগুলো ফিচার কিন্তু থাকতে পারে, ঠিক আছে। এটা আমরা একটা জাস্ট এক্সাম্পল দিয়েছি। রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করা প্রথম কাজ হচ্ছে অ্যানালাইসিস। তারপর আমাদের আর কি থাকতে পারে, সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন করা। একটু আগে আমরা দেখলাম যে কীভাবে সিস্টেম রিকোয়ারমেন্টটা বা সফটওয়্যার সিস্টেম রিকোয়ারমেন্টটাকে স্পেসিফাই করতে হয়, ঠিক আছে। সো আমরা এখানে সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, ঠিক আছে। সো এইখান থেকে আমরা যেটা করতে পারি, রিকোয়ারমেন্ট একটু কমন কেসে লিখি আমরা। সো সেন্টেন্স কেসে স্পেসিফিকেশন। তারপর আমাদের এখানে কি থাকতে পারে, যেটাকে এসআরএস বলে আর কি, শর্ট আমরা যদি বলি এসআরএস। একটু আগে আমরা যে দেখলাম এসআরএস ডকুমেন্ট, এটা আর কি, ঠিক আছে। তারপর আমরা এখানে আর কি থাকতে পারে, এরপরে আমাদের কাজ হচ্ছে আর্কিটেকচারটাকে ডিজাইন করা। এটা হচ্ছে একটা রিয়েল কোম্পানি কীভাবে আসলে কাজ করে সেটার ওয়ার্ক ফ্লোটা দেখাচ্ছে। সো এরপর কি করে কোম্পানি আর্কিটেকচার ডিজাইন করে। আর্কিটেকচারগুলো আসলে কারা করে, সফটওয়্যার আর্কিটেক্ট যারা থাকে আর কি, ঠিক আছে। যেমন সিনিয়র ইঞ্জিনিয়ার হতে পারে, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে। সো এখানে আর্কিটেকচার ডিজাইন। তারপর আমাদের কি কাজ, এরপরে মূলত আমাদের ইউআই, তারপর হচ্ছে ইউএক্সগুলোকে ডিজাইন করা, ঠিক আছে। ইউজার ইন্টারফেস এবং হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন করা, ঠিক আছে। আচ্ছা, তারপর প্রজেক্ট প্ল্যানিং করতে হবে। এরপরে মূলত প্রজেক্ট প্ল্যানিংটা এরপরে শুরু হয়। প্রজেক্ট প্ল্যানিং মানে কোন ফিচারে কে কে কাজ করবে, কীভাবে কাজ করবে, কোন ফিচারটা কে ডেভেলপ করবে, কোন টিমটা কোন কাজ করবে, এইগুলো আর কি প্রজেক্ট প্ল্যানিং, ঠিক আছে। সো এরপরে আমাদের প্রজেক্ট প্ল্যানিং, তারপর হচ্ছে আমাদের এখানে ডেভেলপমেন্ট। মূলত প্রজেক্ট প্ল্যানিং শেষে আমাদের কী করবে, এরপর আমাদের মূলত ডেভেলপমেন্টে বা কোড করতে আমরা যাব। সো ডেভেলপমেন্ট, এরপরে হচ্ছে আমাদের কাজ কি, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট শেষে এটা ডেপ্লয়মেন্ট বা এগুলোতে যাবে। তারপর হচ্ছে এটা মনিটরিং করা। তারপর হচ্ছে এটাকে আমাদের স্কেলিং করা, মানে মিলিয়নস অফ ইউজারের জন্য কীভাবে ইউজ করতে, কীভাবে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। সো এটা হচ্ছে স্কেলিং। এইভাবে মূলত ওয়ার্ক ফ্লোটা কাজ করে আর কি একটা কোম্পানি, ঠিক আছে। এখন আমরা এটাতে ক্লিক করলে এই যে আইডিয়াতে চলে আসবে, এখানে ক্লিক করলে এরকম হবে আর কি। বুঝে গেল? বুঝছেন? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, প্রথম স্টেপটা হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। এটা আমরা করব কিভাবে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা কীভাবে করব। সাপোজ এটাকে আমরা নাম দিচ্ছি ফেজ 1। সাপোজ আমরা এখানে বলছি হেডিং 2, এখানে আমরা বলছি ফেজ 1 রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। সো আমরা এখানে বলছি ফেজ, এখানে আমরা সিম্পলি একটু ক্যাপিটাল ক্যাপসে লিখি বুঝতে যাতে সুবিধা হয়। ফেজ 1, এখানে আমরা বলছি ফেজ 1টা আসলে কোনটা, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা। সেখানে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফেজ 1। তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা আসলে কিছু কোয়েশ্চেন করতে পারি যে আসলে প্রথমত আমরা সাপোজ এখানে একটা বিষয় বলছি, যেমন হচ্ছে সাপোজ আমরা এখানে H3 ইউজ করি এখানে, অথবা H3 না H4 ইউজ করি আমরা এখানে, H4, ঠিক আছে। আচ্ছা, তো এই জায়গায় আমরা একটা H4 ইউজ করি, তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা বলছি প্রথম কাজ হচ্ছে আমাদের, এখানে আমরা বলছি মনে করে প্রথম আসলে আমাদের চেক করতে হবে এটি, মানে এটার ইউজার কারা। সো হু আর দি ইউজার, ঠিক আছে। সাপোজ আমরা এখানে বলছি হু আর দি ইউজার, ঠিক আছে। ইউজার্স, বেসিক্যালি এটার ইউজার্স কারা, যে প্রোডাক্ট আমরা তৈরি করব, ঠিক আছে। যেমন এখানে ইউজার্স কারা হতে পারে, আমরা যদি এখানে এক্সাম্পল দিই, এক্সাম্পল দিয়ে যদি এখানে লিখি, যেমন কে হতে পারে, ইউজার হতে পারে যেমন আমাদের এখানে আমরা বলছি সাপোজ এখানে কি হতে পারে, যেমন আমাদের এখানে হতে পারে হচ্ছে কি সাপোজ সুপার অ্যাডমিন, মানে যার কাছে সব কিছুর কন্ট্রোল থাকবে, সুপার অ্যাডমিন, ঠিক আছে।
সো সুপার অ্যাডমিন, সুপার অ্যাডমিন। সো এ মনে করেন একটা ইউজার, ঠিক আছে, সুপার অ্যাডমিন, এটাকে আমরা বোল্ড করে দিই। আচ্ছা, সো যেমন এর কাছে কি থাকতে পারে, আচ্ছা এটা আমরা টগল ইউজ করলে ভালো হতো। এখানে সুপার অ্যাডমিনটাকে আমরা একটু টগল ইউজ করি। টু ডু লিস্ট আমাদের হচ্ছে এখান থেকে টগলটা নিয়ে, টগল লিস্ট। ওকে, সুপার অ্যাডমিন। ওকে, সো এই যে সুপার অ্যাডমিনের কাছে সাপোজ একটা কন্ট্রোল থাকবে, যেমন হচ্ছে আমরা এখানে বলছি এর কাছে কি থাকতে পারে, ফুল কন্ট্রোল থাকবে, ফুল কন্ট্রোল, ঠিক আছে। তারপর কি থাকতে পারে এর কাছে, তারপর হচ্ছে ম্যানেজ অল ইউজার, সে সবগুলো ইউজারকে ম্যানেজ করতে পারবে চাইলে। তো এখানে বলছি ম্যানেজ অল ইউজার্স। তারপর সে কী করতে পারবে, পারমিশন ম্যানেজ করতে পারবে, মানে কেউ অ্যাকাউন্ট করলে ইনস্ট্রাক্টর হিসেবে সেটাকে অ্যাপ্রুভাল দেওয়া, এই ধরনের বিষয়গুলো সে কী করতে পারবে, পারমিশন দিতে পারবে। সো আমরা এখানে বলছি ম্যানেজ পারমিশনস, ঠিক আছে। তো যেহেতু এখানে আমরা আরবিএসি অ্যাপ্লাই করবো, পারমিশনস এরকম থাকতে পারে। আর কি থাকতে পারে, যেমন হচ্ছে কি সুপার অ্যাডমিন পেমেন্ট রিলেটেড ইস্যুগুলো সে দেখতে পারে, যেমন আমরা এখানে বলতে পারি ম্যানেজ পেমেন্ট। সো ম্যানেজ পেমেন্ট, পেমেন্ট। তারপর এখানে আমরা সাপোজ সে রিপোর্ট দেখতে হবে, ঠিক আছে। সো ভিউ রিপোর্ট, এটা আমরা এখানে বলছি রিপোর্টস। ওকে, এই ফিচারগুলো মনে করেন সুপার অ্যাডমিনের কাছে থাকবে। তাহলে সুপার অ্যাডমিন একটা ইউজার, এই যে আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করবো সেটার, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আরেকটা টগল এখানে তৈরি করি। সো এটা হচ্ছে কি সাপোজ অ্যাডমিন, অ্যাডমিন একটা থাকবে ইউজার হিসেবে। সো অ্যাডমিনের আসলে তাহলে অ্যাডমিনটা আসলে কীভাবে কাজ করবে, আমরা যদি এখানে অ্যাডমিনের ফিচারগুলো যদি বলি, যেমন সে কোর্স ম্যানেজ করতে পারবে বা কোর্স রিলেটেড জিনিসপত্রগুলো সে ম্যানেজ করতে পারবে। সো আমরা এখানে বলছি সিম্পলি ম্যানেজ কোর্স, কোর্স, ঠিক আছে। তারপর অ্যাপ্রুভ ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টররা যদি অ্যাকাউন্ট খুলে সেক্ষেত্রে অ্যাডমিন কী করতে পারবে, অ্যাপ্রুভ করতে পারবে। সাপোজ আমরা অ্যাপ্রুভ ইনস্ট্রাক্টর, ঠিক আছে। সো ইনস্ট্রাক্টরসরা যদি অ্যাকাউন্ট করে এলএমএসটাতে কোর্স আপলোড করার জন্য সে অ্যাপ্রুভ করতে পারবে। তারপর হচ্ছে কোনো একটা কন্টেন্ট যদি ভায়োলেশন হয়, যেমন এই যে এখানে ইউডিমির কোর্সগুলো যখন আপলোড করতে হয় বা আমরা যখন এখানে সেটাকে এই যে আপলোড করি, এখানে নর্মালি যেটা করতে হয়, এখানে লিঙ্ক দেওয়া যায় না, লিঙ্ক দিলে সেটা ভায়োলেশন হয়, ঠিক আছে। সো এখানে কোনো ধরনের লিঙ্ক আসলে ইউজ করা যায় না, ফাইল ইউজ করা যায়। সো এরকম যদি কেউ লিঙ্ক দিয়ে দেয়, সে কন্টেন্টটাকে সাপোজ চাইলে অ্যাডমিন মডারেট করে ফেলতে পারবে, সো বা চেঞ্জ করে ফেলতে পারবে। আমরা এখানে বলতে পারি মডারেট কন্টেন্ট, ঠিক আছে। তাহলে এর কাছে এই জিনিস, এই পারমিশনটাও থাকবে যে সে কন্টেন্ট মডারেট করতে পারে, ঠিক আছে। আপাতত আমরা এই তিনটা রাখলাম, ঠিক আছে। আরও অনেকগুলো আসলে রুলস এর থাকতে পারে। তারপর আমরা আরেকটা ক্রিয়েট করছি টেবিল। তারপর সাপোজ এখন আমাদের কাজ হচ্ছে সুপার অ্যাডমিনের কাজ শেষ, অ্যাডমিনের কাজ শেষ, এখন আসতেছে আমরা ইনস্ট্রাক্টরের কাছে, ঠিক আছে। ইনস্ট্রাক্টর আসলে কী করতে পারবে, সো আমরা এখানে বলছি ইনস্ট্রাক্টরস, এর কাছে কী কী পারমিশন থাকবে সেগুলো আমরা এখন দেখব। সো ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমরা এখানে বলছি সেই প্রথম কাজ হচ্ছে সে কোর্স ক্রিয়েট করতে পারবে। যেমন আমরা ইনস্ট্রাক্টর ড্যাশবোর্ডে যখন আসি, এখানে আমরা যদি ইনস্ট্রাক্টর ড্যাশবোর্ডে আসি, এখান থেকে এই যে আমরা টুলসে গেলে এই যে টেস্ট ভিডিও বা কোর্স বাইন্ডিং, বা এখানে আমরা চাইলে কোর্স ক্রিয়েট করতে পারি আর কি, ঠিক আছে। নিউ কোর্স, এখানে আমরা যদি কোর্সে যাই, এই যে অ্যাড, এইখানে নিউ কোর্সে ক্লিক করলে আমরা চাইলে এখান থেকে এই যে আমাদেরকে একটা পেজে নিয়ে যাবে যে কোর্স আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। সো আমরা এখানে বলছি ইনস্ট্রাক্টর কী করতে পারবে, তাহলে ক্রিয়েট কোর্স, ঠিক আছে, ক্রিয়েট কোর্স, কোর্স ক্রিয়েট করতে পারবে। তারপর এখানে আমরা কোর্স ক্রিয়েট করার পরে আমরা নর্মালি দেখি, আমরা যখন ইনস্ট্রাক্টর অ্যাকাউন্টে যাই, একটু আগে আমরা দেখলাম যে এখানে আমরা এই যে লেসন আপলোড করতে পারি, ঠিক আছে। সো আমরা কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি আপলোড করতে পারি। সো আমরা এখানে বলছি আপলোড কন্টেন্ট বা আপলোড লেসন্স, এখানে আমরা বলছি আপলোড লেসন্স,
ঠিক আছে। তারপর কি করতে পারে ইনস্ট্রাক্টর, যেমন আমরা একটু আগে দেখলাম এখানে আমরা এই জায়গাটায় আমরা কি করেছি, এখানে এটার একদম নিচের দিকে যদি আসে আমরা এখানে কুইজ ক্রিয়েট করেছি, ঠিক আছে। তাহলে ইনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারবে, কুইজ ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। সো ক্রিয়েট কুইজ, ঠিক আছে। সো এখানে আমরা বলছি কুইজেস, তারপর হচ্ছে কি ক্রিয়েট অ্যাসাইনমেন্ট। সো অ্যাসাইনমেন্ট সাপোজ ক্রিয়েট করতে পারবে, ক্রিয়েট অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, অ্যাসাইনমেন্টস, ওকে। এই হচ্ছে বিষয় আর কি, ইনস্ট্রাক্টরের এই রোলটা থাকবে। আচ্ছা, এরপরে আমরা চাইলে এখানে আরও একটা রোল ইন্ট্রোডিউস করাতে পারি, সেটা হচ্ছে সাপোজ এডিটর, ঠিক আছে। যে শুধুমাত্র মনে করেন কন্টেন্ট এডিট করতে পারবে, সেটা ইনস্ট্রাক্টরের কন্টেন্ট হোক, কোনো একটা কোর্সের কন্টেন্ট হোক, এরকম একটা ওর অপশন থাকবে, ঠিক আছে। সো আমরা এখানে বলছি এডিটর, সাপোজ এডিটর, ঠিক আছে। সো এডিটরের ভিতরে গিয়ে আমরা সিম্পলি বলছি এখানে সাপোজ আমাদের এখানে থাকবে হচ্ছে কি সে কী করতে পারবে, এডিট কন্টেন্ট, ঠিক আছে। কন্টেন্ট এডিট করতে পারবে, এডিট কন্টেন্ট, শুধুমাত্র কন্টেন্ট এডিট করতে পারবে সে, ঠিক আছে। আচ্ছা, বা কোনো একটা লিঙ্ক ভায়োলেশন করলে ওটাকে রিমুভ করতে পারবে, অ্যাড করতে পারবে, এই হচ্ছে বিষয় এর। আচ্ছা, এরপরে অ্যাড করতে পারবে না, বাট এডিট করতে পারবে, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, যে সে এডিট করতে পারবে, কোনো কন্টেন্ট কিন্তু অ্যাড করে দিতে পারবে না, ঠিক আছে। জাস্ট হয়তো চেঞ্জ করতে পারবে বা রিমুভ করতে পারবে আর কি। আচ্ছা, সো এরপরে আমাদের এখানে আরেকটা, এরপরে এই রোলগুলোর পরে আর কি রোল আছে, যেমন একটু আগে আমরা দেখলাম এখানে কিন্তু এই যে এই রোলগুলোর বাইরে কিন্তু আরেকটা রোল আছে, সেটা হচ্ছে কি স্টুডেন্ট রোল, ঠিক আছে। সো এখন স্টুডেন্ট আসলে কি কি করতে পারবে। সো সাপোজ আমরা এখানে বললাম হচ্ছে কি স্টুডেন্ট রোল থাকবে, সেটা আসলে কি কি কাজ করতে পারবে। সো নর্মালি সে প্রথম কাজ হচ্ছে সে কি করতে পারে, যে কোনো কোর্সে সে এনরোল করতে পারে চাইলে। সো আমরা এখানে বলছি এনরোল, ঠিক আছে। এনরোল করতে পারে, সে কোর্স দেখতে পারে চাইলে। সো আমরা এখানে বলছি কন্টেন্টগুলোকে ওয়াচ করতে পারে। সো আমরা এখানে ওয়াচ কন্টেন্ট, সো ওয়াচ এখানে আমরা বলছি সাপোজ কোর্স, ঠিক আছে। কন্টেন্ট বা কোর্স এভাবে দিতে পারে, কোর্স। তারপর সে কী করতে পারে চাইলে, অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারে, কুইজ সাবমিট করতে পারে। সো আমরা এখানে বলছি সো সাবমিট, এখানে আমরা বলছি অ্যাসাইনমেন্টস, ওকে। এই কাজগুলো সে করতে পারে। এর বাইরে আর কি কি রুল আমরা রাখতে পারি, আরও একটা রুল কিন্তু রাখা যায় চাইলে, ঠিক আছে। এর বাইরে আর কি রুল রাখা যায় বলেন তো, একটু চিন্তা করে দেখেন। এর বাইরে আর কি রুল হতে পারে, শুনতে পাচ্ছেন? স্যার একটু বুঝি নাই। স্যার ওই স্লাইডে একটু করে যান, অপশন এখানে জি স্যার। আচ্ছা, এর বাইরে আর কি কি রুল আমরা রাখতে পারি। এর বাইরে আরেকটা রুল আমরা রাখতে পারি, সেটা হচ্ছে গেস্ট মোড একটা রাখতে পারি না। নর্মালি এটা তো আমরা সব জায়গায় দেখি, গেস্ট যে আসলে কি করতে পারবে, সবগুলা কোর্স সে বাইরে থেকে আসলে ভিউ করতে পারবে আর কি, ঠিক আছে। মানে ব্রাউজ করতে পারবে পাবলিক কোর্সগুলোকে। সো আমরা এখানে সিম্পলি বলতে পারি যে একটা গেস্ট রোল আমরা এখানে রাখতে পারলাম, মানে অ্যাকাউন্ট থাকবে না এর, জাস্ট হচ্ছে গেস্ট রোল। সো গেস্ট রোল আমরা এখানে বলছি সে কী করতে পারবে, ব্রাউজ করতে পারবে জাস্ট হচ্ছে পাবলিক কোর্সগুলো, ঠিক আছে। সো আমরা এখানে বলছি ব্রাউজ, সাপোজ। সো এখানে আমরা বলছি ব্রাউজ, এখানে কি বলছি পাবলিক কোর্সেস, ঠিক আছে। সো পাবলিক, ঠিক আছে। এটা হচ্ছে বিষয় আর কি, সে চাইলে ব্রাউজ করতে পারবে। আচ্ছা, এইটা গেল আমাদের হচ্ছে ইউজার আসলে কে, হু আর দি ইউজার। এখানে আমরা কিছু এক্সাম্পল দিলাম, ঠিক আছে। এর বাইরে যদি আমাদের কোনো কিছু থাকে সেগুলো আমরা আপডেট করবো আর কি, ঠিক আছে। সো যেমন সুপার এডমিন, এর রোলগুলো দিলাম। তারপর হচ্ছে এডমিন, ইনস্ট্রাক্টরস, এডিটর, স্টুডেন্ট, গেস্ট, ঠিক আছে। মোটামুটি আমাদের সবগুলো চলে আসছে, হু আর দি ইউজার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি,
এই যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেছি কিন্তু আমরা প্রথমে আমরা বের করে নিলাম আসলে ইউজার কে, ঠিক আছে। তারপর আমাদের এখানে চেক করে বের করতে হবে কি এটার ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো আসলে কি কি হতে পারে, ঠিক আছে। সো এরপর আমরা এখন প্রথমে বের করলাম এটার ইউজার কারা, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের মধ্যে আমরা বের করে নিলাম আর কি, এটা মেইন পার্টটা। তারপর আমরা এখানে আরেকটা বিষয় অ্যানালাইসিস করব, সেটা হচ্ছে কি এটার ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো আসলে কি কি হতে পারে, কি কি ফিচার আসলে এখানে থাকতে পারে। সো একটা রাফ আইডিয়া নিব আমরা। সো এটা করার জন্য আমরা সিম্পলি এখানে বলছি এখানে আরেকটা এইচ কত আমরা অ্যাড করেছিলাম, এখানে H3 না, এটা না H4 অ্যাড করেছিলাম। সো এটাতে আমরা একটা H4 অ্যাড করছি, এই জায়গায় H4 অ্যাড করছি এবং এখানে আমরা বলছি এখানে সাপোজ আমরা বলছি ফাংশনাল রিকোয়ারমেন্ট, ঠিক আছে। সো আমরা এখানে সিম্পলি বলছি আচ্ছা প্রথমটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস মধ্যে হু আর দ্য ইউজার আমরা বের করব। এরপর হচ্ছে আমাদের সাপোজ ফাংশনাল রিকোয়ারমেন্ট এটা অ্যানালাইসিস করা। সো আমরা এখানে সিম্পলি বলছি ফাংশনাল রিকোয়ারমেন্টস, ওকে। সো এগুলো আসলে কি ফাংশনাল রিকোয়ারমেন্টস বলতে আসলে ফিচার বোঝায় আর কি, ঠিক আছে। যেমন আমরা এখানে এক্সাম্পল হিসাবে ইউজ করতে পারি, যেমন আমরা এখানে বলতে পারি যে এক্সাম্পল, যেমন আমরা বলছি ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে আসলে কি কি থাকতে পারে। ফাংশনাল রিকোয়ারমেন্ট আসলে কি কোনগুলো বলেন তো, যেগুলো আমরা বললাম একটু আগে ফিচার যেগুলো সেগুলাই ফাংশনাল রিকোয়ারমেন্ট, ঠিক আছে। যেমন আমি যদি একটু এটাকে ইনকগনিটো মোডে ওপেন করি, এই জিনিসটাকে আমি এখান থেকে জাস্ট হচ্ছে একটা প্রাইভেট উইন্ডোতে ওপেন করছি, এখানে ইনকগনিটো মোড, এটাতে যদি ওপেন করি সাপোজ এটা ওপেন করলাম, ঠিক আছে। প্রথমেই সে আমাদেরকে কোথায় নিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি এখানে লগ ইন আছে, সাইন আপ আছে, ঠিক আছে। এই সব পেজে সে আমাদেরকে নিয়ে আসতেছে। আচ্ছা লগ ইন সাইন আপ এগুলোকে কি বলে এক কথায়? ইউজার রিকোয়ারমেন্ট। না রিকোয়ারমেন্ট তো ঠিক আছে, এই ফিচারটার নাম কি? ফিচারটার নাম কি? আমরা লগ ইনকে কি বলছিলাম, ওই যে একটা প্রজেক্ট করছিলাম না, লগ ইন করে করছিলাম, প্রজেক্ট না এটা ফিচার হেড করছিলাম, অথেন্টিকেশন বলে না পুরো প্রজেক্ট মানে সিস্টেমটাকে, অথেন্টিকেশন। হ্যাঁ অথেন্টিকেশন হতে বলে। সো আমরা এখানে কি বলতে পারি তাহলে, আমাদের এই যে ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের কি, এখানে আমরা একটা টগল ইউজ করতেছি, সেটা হচ্ছে কি অথেন্টিকেশন, ঠিক আছে। সো এখানে আমরা বলছি প্রথম কাজ হচ্ছে আমাদের অথেন্টিকেশন, প্রথম ফাংশনাল রিকোয়ারমেন্টটা হচ্ছে অথেন্টিকেশন। সো এখানে অথেন্টিকেশন, ঠিক আছে। প্রথমে আমাদের বিল্ড করতে হবে অথেন্টিকেশন, বুঝা গেছে? মানে অথেন্টিকেশন সিস্টেমটা অ্যাকচুয়ালি আমরা বিল্ড করব, প্রথম কাজ হচ্ছে এটা। সো এটার ভিতরে আমাদের কি কি থাকতে পারে অথেন্টিকেশনের সিস্টেমের মধ্যে একটু দেখেন তো। এখানে আমরা যদি ওই যে ইনকগনিটো মোডটাতে আসি, আবার এখানে কি আছে দেখেন, লগ ইন আছে, ঠিক আছে না, কি আছে লগ ইন আছে, ঠিক আছে। তারপর কি আছে সাইন আপ আছে, তার মানে রেজিস্টার করা, তাহলে লগ ইন রেজিস্টার দুইটা পেলাম। এই যে এখানে ইমেল পাঠাতে বলতেছে, এটা হচ্ছে কি ইমেল ভেরিফিকেশন করার জন্য, ঠিক আছে। তাহলে ইমেল ভেরিফিকেশন আরেকটা পেলাম। আর এটা হচ্ছে কি এখানে আমাদের হচ্ছে পাসওয়ার্ড যদি আমরা বলে যাই, ঠিক আছে, সেটার জন্য একটা অপশন থাকে নর্মালি। আমরা এখানে সাইন আপে যদি আসি, আমরা দেখি আর কি নর্মালি হচ্ছে একটা পাসওয়ার্ডের জন্য কিন্তু একটা অপশন থাকে, ভুলে গেলে, ঠিক আছে, ফরগেট পাসওয়ার্ড। তাহলে তিনটা ফিচার, চারটা ফিচার। একটা হচ্ছে পাসওয়ার্ডকে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন করতে পারি, এটা আমরা নর্মালি মেসেঞ্জার বা এই ধরনের জিনিসপত্রগুলোতে দেখি। সো অথেন্টিকেশনের আন্ডারেই পড়ে কিন্তু এই ফিচারগুলো, ঠিক আছে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তারপর হচ্ছে লগ ইন রেজিস্টার, ফরগেট পাসওয়ার্ড, ইমেল ভেরিফিকেশন। সো আমরা এখানে কি করতে পারি এই জায়গায়, তাহলে আমরা স্পেসিফিক করে নিলাম
ফাংশনাল রিকোয়ারমেন্টের অথেন্টিকেশন যেটা আছে সেটার ফিচার কী কী হতে পারে। সো আমরা এখানে বলছি সেটার জন্য আমরা লগ ইন হতে পারে, আমাদের রেজিস্ট্রেশন থাকতে পারে, রেজিস্ট্রেশন একটা ফিচার, এটা কিন্তু একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট। তারপর হচ্ছে আমাদের কী থাকতে পারে, ফরগেট পাসওয়ার্ড, যেগুলো ফিচার সেগুলোকেই বোঝাচ্ছে আসলে এখানে, বুঝতে পারছেন। সো এখানে রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে ফরগেট পাসওয়ার্ড, সো এখানে ফরগেট পাসওয়ার্ড। তারপর আমাদের কি থাকতে পারে, ইমেল ভেরিফিকেশন। ইমেল একটু আগে আমরা দেখলাম যে ইমেল ভেরিফিকেশনস, ঠিক আছে। তারপর আমাদের এখানে কি থাকতে পারে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকতে পারে, ঠিক আছে, যদি আমরা অ্যাডভান্সে কাজ করি আর কি, এটা অপশনাল রাখলাম মনে করি। আচ্ছা, এই হচ্ছে অথেন্টিকেশন যে ফাংশনাল রিকোয়ারমেন্টটা আছে সেটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের এখানে এই যে এই কাজটা করলাম, সুপার অ্যাডমিন, ইনস্ট্রাক্টর, এডিটর, বিভিন্ন জনের বিভিন্ন রোল এবং হচ্ছে সে বিভিন্ন ধরনের কন্টেন্ট বা ম্যানেজমেন্টটা পায়, পারমিশন পায়। এই জিনিসটাকে কি বলে বলেন? স্যার কি বলছেন বলবেন? বুঝলেন? স্যার বুঝি না, আরেকবার বলবেন? এই যে এখানে সুপার অ্যাডমিন, ইনস্ট্রাক্টর, এডিটর, স্টুডেন্ট, গেস্ট, বিভিন্ন জনের বিভিন্ন আসলে কাজ। এই পুরো জিনিসটাকে আসলে আমরা এক ওয়ার্ডে কি বলতে পারি এই জিনিসটাকে? একটু আগেই কিন্তু আমরা বলছি এটা কি জিনিস, এক একজনের এক একটা রোল কিন্তু এখানে। শর্টকাটে কি বলতে পারি এটাকে? রুল বেস অ্যাক্সেস কন্ট্রোল বলতে পারি না, ঠিক আছে না? এটাও কিন্তু একটা রুল বেস, যে অ্যাক্সেস কন্ট্রোলটা আমরা দিব, এটাও কিন্তু একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট, ঠিক আছে, বুঝছেন? এটাও কিন্তু একটা ফিচার, তার মানে এটা একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট। সো এখানে RBAC, এটাকে আমরা নাম দিতে পারি রুল বেস অ্যাক্সেস কন্ট্রোল, এবং এটা একটা ফাংশনাল। এই রুল বেস অ্যাক্সেস কন্ট্রোলের মধ্যে আসলে ফিচার হিসেবে কী কী থাকতে পারে, যেমন আমাদের আসলে এখানে কি থাকতে পারে, এখানে সাপোজ আমাদের রোল ম্যানেজমেন্ট থাকতে পারে, ঠিক আছে, মানে রোল ম্যানেজমেন্ট, ঠিক আছে। তারপর কি থাকতে পারে, পারমিশন ম্যানেজমেন্ট থাকতে পারে, ওই যে ইনস্ট্রাক্টর অ্যাকাউন্ট করলে অ্যাপ্রুভ করা, ঠিক আছে, এই ধরনের পারমিশন ম্যানেজমেন্ট। তাহলে এখানে রোল ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে কি পারমিশন ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্ট, ওকে। আচ্ছা, সো এটা আমরা আরও অন্য কিছু থাকতে পারে, আপনারা দেখে নেবেন আর কি, অ্যানালাইসিস করে চেক করবেন কী কী থাকতে পারে। তারপর এখানে আমরা কোর্স নিয়ে একটু কাজ করছি, যে এখানে যদি আমরা দেখি কোর্স ম্যানেজমেন্ট, এই যে একটা হচ্ছে কি অথেন্টিকেশন, রুল বেস অ্যাক্সেস কন্ট্রোল, আরেকটা হচ্ছে কোর্স, ঠিক আছে। এখন কোর্স সিস্টেম, আরেকটা হচ্ছে কোর্স সিস্টেম, এটাও কিন্তু এই যে কোর্স ম্যানেজমেন্ট বা কোর্স ক্রিয়েট করা, আপডেট করা, পাবলিশ করা, আনপাবলিশ করা, এসব জিনিসপত্র কিন্তু ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যেই পড়তেছে, ঠিক আছে। এগুলো থেকে একটা ফিচার। সো এখানে আমরা বলতে পারি কোর্স সিস্টেম বা কোর্স ম্যানেজমেন্ট, এরকম যে কোনো আসলে নাম দেওয়া যেতে পারে। কোর্স সিস্টেম দিচ্ছি মনে করেন, কোর্স সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, এই যে কোর্স সিস্টেম, এটার ভিতরে কিন্তু আমাদের আমাদের কী কী ফিচার আসলে থাকতে পারে, যেমন আমাদের কোর্স ক্রিয়েট কোর্স, ঠিক আছে, ক্রিয়েট কোর্স, আমরা কোর্স ক্রিয়েট করা, এটা একটা ফিচার। কোর্স আপডেট করা, এটা একটা ফিচার। তো আপডেট কোর্স, সাপোজ নাম দিলাম আপডেট কোর্স, এটা একটা ফিচার। তারপর আর কি থাকতে পারে, কোর্স আপডেট করা, ক্রিয়েট করা শেষ হয়ে গেলে ফাইনালি কোর্সটাকে আমরা পাবলিশ করতে পারি, ঠিক আছে, পাবলিশ/আনপাবলিশ, ঠিক আছে, আনপাবলিশ অবস্থায় রাখতে পারি। সো যতক্ষণ না পর্যন্ত কোর্সটা শেষ হচ্ছে আমরা কি করতে পারি, আনপাবলিশ অবস্থায় রাখতে। আরও অনেক ফিচার এখানে হতে পারে কোর্সের সিস্টেমের ক্ষেত্রে, ঠিক আছে, কমনগুলো আমরা লিখলাম। আচ্ছা, এরপর আমরা আরেকটু উপরের দিকে আসি। এখানে এক্সাম্পল আমরা আরও কিছু নিয়েছিলাম, যে আমরা বলেছি এখানে লেসন, ভিডিওস, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টস, কুইজ, আর অনেকগুলো আছে, এগুলো কিন্তু ফাংশনাল, এখানেও কিন্তু অনেকগুলো ফাংশনাল রিকোয়ারমেন্ট আছে। তারপর আমরা এখানে আরেকটা ফাংশনাল রিকোয়ারমেন্ট নিচ্ছি মনে করেন, সেটা হচ্ছে কি কুইজ সিস্টেম, ঠিক আছে। সো সাপোজ এখানে আমরা বলছি কুইজ সিস্টেমটা আসলে কেমন হবে। সো কুইজ সিস্টেম দিয়ে আমরা জাস্ট হচ্ছে এটা নিয়ে নিলাম আর কি এখান থেকে। তো একটু বোল্ড করে দিই এগুলা,
টগলগুলোকে আমরা একটু বোল্ড করে রাখি। সো ওকে ফাইন। এখান থেকে আমরা বলছি হচ্ছে এখানে আমরা সিম্পলি বলছি হচ্ছে কুইজটা কেমন হতে পারে, যেমন মাল্টিপল চয়েস কুইজ হতে পারে, ঠিক আছে। সো এমসিকিউ, অথবা আমরা কুইজে টাইমার সেট করে রাখতে পারি, ঠিক আছে। তো টাইমার বলতে পারি আমরা এখানে টাইমার। তারপর আমরা কি করতে পারি, কুইজ সাবমিট করার পরে অটোমেটিক গ্রেডিং করতে পারি, ঠিক আছে। ওই যে অনেকটা গুগল ফর্মের মতো অটো গ্রেডিং, ঠিক আছে। তো গ্রেডিং বা অটো নাম্বারিং এভাবে করা যেতে পারে। সাপোজ এটা কমন কয়েকটা আমরা এখানে লিখে রাখলাম। এরপর আমরা এখানে কুইজের পরে কিন্তু এখানে আমরা মনে হয় অ্যাসাইনমেন্টও রাখছিলাম। এই যে অ্যাসাইনমেন্ট, সেটাও কিন্তু ফাংশনাল রিকোয়ারমেন্টের ভিতরেই করতেছে। সো অ্যাসাইনমেন্টের মধ্যে আমরা লেসনটা কিন্তু ফাংশনাল রিকোয়ারমেন্টে চলে আসছে, যে লেসন ভিডিওস এগুলা, ঠিক আছে। এগুলা কিন্তু এই যে আমাদের কোর্সের সিস্টেমে কিন্তু চলে আসছে, ঠিক আছে। সেজন্য আবার লিখি না এগুলা ফাংশনাল রিকোয়ারমেন্ট আকারে। তারপর আমাদের কুইজ সিস্টেমের পরে অ্যাসাইনমেন্ট সিস্টেম আছে না, এই অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা একটু কথাবার্তা লিখতে পারি এখানে। অ্যাসাইনমেন্ট এটা কেমন হবে সেটা আমরা একটু বলে রাখতে পারি। অ্যাসাইনমেন্টস, সো অ্যাসাইনমেন্টসটা আসলে অ্যাসাইনমেন্ট সিস্টেম, মনে করে সিস্টেম এরকম নাম দিচ্ছি, এটা সিস্টেম মানে আগের বেলার সাথে সেম রাখতেছি আর কি নামটা। সো এরপর অ্যাসাইনমেন্ট সিস্টেমের ভিতরে আমরা কী করছি, এখানে কী কী থাকতে হবে, যেমন আপলোড করার একটা অপশন থাকবে, আপলোড অ্যাসাইনমেন্টস, ঠিক আছে। তারপর অ্যাসাইনমেন্টও আমরা ওই যে এখানে যেরকম অটো গ্রেডিং করলাম, সাপোজ অ্যাসাইনমেন্ট আমরা গ্রেডিং অটো করবো না, জাস্ট আমরা এখানে বলছি গ্রেড অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। অ্যাসাইনমেন্টে গ্রেড দেওয়া যায়, তো এখানে আমরা বলছি গ্রেড অ্যাসাইনমেন্ট, এরকম একটা অপশন আমাদের এখানে রাখা যাবে, ঠিক আছে। তারপর এই জিনিসটা তো গেল এখানে। এরপরে এখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা এখানে যখনই এই যে ফাইন্ড কোর্স এটাতে আসতেছি, এই যে ক্যাটাগরি দেখাচ্ছে, ক্যাটাগরিগুলোতে আসলে আবার বিভিন্ন ধরনের, এই যে ক্যাটাগরিগুলোতে আসলে এখানে আবার বিভিন্ন ধরনের দেখেন, এই যে এই পাশে সাব ক্যাটাগরি তৈরি হচ্ছে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে মাল্টি লেয়ারের একটা ক্যাটাগরি, মানে ইনফিনিটি লেয়ার বলতে পারেন, বা মাল্টি লেয়ার ক্যাটাগরি বা মাল্টি লেভেল ক্যাটাগরি আমরা বলতে পারি এগুলাকে। সো আমাদের ক্যাটাগরি সিস্টেমটা এখানে একটু ডিফাইন করতে হবে, যে এটাও একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট, এটাও একটা ফিচার। সো আমরা এখানে বলছি ক্যাটাগরি সিস্টেম, ক্যাটাগরি সিস্টেম। ক্যাটাগরি সিস্টেমটা আসলে কি হবে, আমাদের মাল্টি লেভেল ক্যাটাগরি হবে, ঠিক আছে। সো আমরা এখানে সিম্পলি বলছি এটা আমাদের কেমন হবে, এটা হবে আমাদের মাল্টি লেভেল ক্যাটাগরি, ঠিক আছে। সো মাল্টি, এখানে বলছি লেভেল, তারপর এখানে আমরা বলছি ক্যাটাগরিজ, ওকে। মিটিংটা কি শেষ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, মাল্টি লেভেল ক্যাটাগরিজ, ওকে। এরপরে আমাদের আর কি কি ফাংশনাল রিকোয়ারমেন্ট থাকতে পারে একটু চিন্তা করে দেখেন। এগুলো তো আমাদের চলে গেল আর ফাংশনাল রিকোয়ারমেন্ট, ঠিক আছে। আরও যেমন নোটিফিকেশন সিস্টেম, সার্টিফিকেট জেনারেট করা, ঠিক আছে, এগুলা কিন্তু থাকতে পারে, ঠিক আছে। সার্টিফিকেট যেমন হচ্ছে সার্টিফিকেটের এই যে এখানে যদি আপনি আসেন, সার্টিফিকেট কিন্তু দুইটা ভাবে এখানে ডাউনলোড করা যায়, একটা হচ্ছে পিডিএফ আর একটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে ইমেজ আকারে কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড করা আসলে যায় আর কি, ঠিক আছে। সো আমরা এখানে সার্টিফিকেটের জন্য বলতে পারি যে সার্টিফিকেট এটাও কিন্তু একটা কি এই যে ফাংশনাল এর মধ্যে পড়তেছে আর কি, এটা একটা ফিচার, ঠিক আছে। পেমেন্ট সেটাও একটা ফিচার। সো পেমেন্ট সিস্টেম, চ্যাট এটার মধ্যেও কিন্তু ফিচার আছে অনেকগুলা, এরকম আরও কয়েকটা আসলে বিষয় আছে। সো এইগুলো আমাদের সবগুলাই কিন্তু এখানে নিয়ে আসতে হবে। আমরা কমন ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো মনে করি আপাতত নিয়ে আসলাম আর কি, ঠিক আছে। এর বাইরেরগুলোও কিন্তু আমাদের লাগবে, যেগুলো প্রয়োজন। আচ্ছা, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট এখন আমরা একটু দেখব, যে আসলে ফাংশনাল রিকোয়ারমেন্ট তো আমরা দেখলাম, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট এখানে একটু যদি আপনি আসেন, এই যে এসআরএসটাতে এখানে কিন্তু লেখা থাকার কথা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, কোনো একটা জায়গায় এই যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। হিয়ার উই ডিফাইন দি সিস্টেমস কোয়ালিটিস অর প্রপার্টিস রেদার দেন এ স্পেসিফিক বিহেভিয়ার। ফাংশনালটা আসলে কী ছিল, দে ডেসক্রাইব দি সিস্টেমস কোর ক্যাপাবিলিটিস অ্যান্ড ফিচার্স, ফিচারের কথা বলছি এখানে। আমরা যে কোর্স ক্রিয়েশন বা এই ফিচারগুলো এখানে অ্যাড করলাম, এগুলো সব কিন্তু ফাংশনাল।
দে ডিটেল হোয়াট দি সফটওয়্যার শুড ডু, একটা সফটওয়্যার কী করতে পারে সেটা কিন্তু ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যেই মূলত আমরা লিখে থাকি। সো এটার মধ্যে আমরা এই বেশ কিছু স্টেপ ফলো করে আসলে লিখি, যেমন হচ্ছে ফিচার, রাইট দি সিস্টেম ফাংশনালিটিস, মানে পুরো সিস্টেমে আসলে কী কী ফাংশনালিটিস থাকতে পারে এগুলো কিন্তু ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে। তারপর হচ্ছে ইউজ কেসের উপর বেস করে বা মডিউলের উপর বেস করে আমরা সেগুলোকে ডিফাইন করি। এখানে যেটা আমরা করলাম অথেন্টিকেশনের উপর বেস করে করলাম, আরবিএসি আলাদা আলাদা মডিউল করে করে কিন্তু করলাম আমরা, ঠিক আছে। আর কি বলছে এখানে, যেমন ইউজার সিনারিও, ঠিক আছে, যেমন হাউ ইউজার উইল ইন্টারেক্ট উইথ দ্য সিস্টেম, যেমন হচ্ছে এখানে এই যে আমরা বললাম হচ্ছে কি অ্যাডমিন আকারে বা এই ধরনের বিভিন্ন অপশন দিয়ে আমরা বললাম এটা, ঠিক আছে। তারপর ডাটা রিকোয়ারমেন্ট, ইনপুট, প্রসেস অ্যান্ড আউটপুট ইনক্লুডিং ডাটা ফরম্যাট, যেমন ভিডিও ফরম্যাটে আমরা ডাটা দেখতে পারি বা এই ধরনের বিষয়গুলো আসলে মানে ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে আর কি, ঠিক আছে। সো এখানে আপনারা যদি এর বাইরে আর একটু জানতে চান, সো আপনারা সিম্পলি এখানে এসআরএস ডকুমেন্ট দিয়ে সার্চ করলেই কিন্তু আর অনেকগুলাই আসলে, এই যে এটা কিন্তু খুব ভালো করে লিখছে, যে এটা এই যে এটা থেকেও আপনারা চেক করতে পারেন, কমপ্লিট গাইড টু রাইটিং সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্ট, ঠিক আছে। কীভাবে লিখতে হয় সেটা কিন্তু ভিডিও কিন্তু কিছু দেওয়া আছে এখানে, এসআরএস ডকুমেন্টগুলো ডিফাইন করতে হয়, লিখতে হয় কীভাবে, ঠিক আছে, এটা কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটি ক্রিয়েট করার সময় আমাদের কীভাবে আসলে আমরা বিভিন্ন এসআরএস, যেমন ইন্ট্রোডাকশন, আমরা পারপাসটা কীভাবে লিখতে, আমরা কিন্তু এসআরএস ক্রিয়েট করি নাই, আমরা কিন্তু এখানে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেছি, ঠিক আছে। এসআরএসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এসআরএস কীভাবে করতে হয় সেটা কিন্তু এখানে এই যে খুব সুন্দর করে কিন্তু বলা আছে, ঠিক আছে। সো প্রিডিফাইন আমরা ইউজ করতে পারি অথবা নিজেরা তৈরি করতে পারি। যেমন আমাদের প্রথমে ইন্ট্রোডাকশন করে নিতে হবে যে পারপাসটা কী হবে, অডিয়েন্স কারা কারা হবে, তারপর হচ্ছে এটার কারা কারা ইউজার হবে, প্রোডাক্টের কোন কোন স্কিল, মানে প্রোডাক্টটা কোন জায়গায় ইউজ হবে, প্রোডাক্টের স্কোপ, তারপর হচ্ছে ডেফিনেশন অ্যান্ড অ্যাক্রোনিমস, ঠিক আছে। তারপর এটার ওভারঅল যে ডেসক্রিপশন সেগুলো আমরা লিখতে পারি। তারপর হচ্ছে সিস্টেমটার আসলে ফিচার এবং রিকোয়ারমেন্ট কী কী সেগুলো আমরা এসআরএসের মধ্যে আসলে তুলে নিয়ে আসতে পারি আর কি, ঠিক আছে। যেমন ডিফাইন ইন্টেন্ট অডিয়েন্স, এই ক্ষেত্রে আসলে কী কী থাকবে, যেমন হচ্ছে নেক্সট ডিফাইন হু উইল হ্যাভ অ্যাক্সেস টু দি এসআরএস ডকুমেন্ট অ্যান্ড হাউ দে শুড ইউজ দেম, ইট মাইট ইনক্লুড, যেমন হচ্ছে আপনি যে ডকুমেন্টটা তৈরি করবেন সেটা আসলে কারা কারা পাবে, যে এসআরএস বা সফটওয়্যার সিস্টেম স্পেসিফিকেশন এই জিনিসটা আসলে কে কে ইউজ করবে, যেমন সেটা স্টেক হোল্ডার, মানে সফটওয়্যারটা যারা স্টেক হোল্ডার সে দেখতে পারে, সফটওয়্যার ডেভেলপার দেখবে কারণ সে এখান থেকে দেখে তো কাজ করবে, তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজার দেখবে, টেস্টার দেখবে, ঠিক আছে। এইসব জিনিসপত্র এখানে আসলে আলোচনা করা হয়েছে আর কি, ঠিক আছে। সো আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কি, এখানে আমরা আলোচনা করছিলাম আসলে ফাংশনাল রিকোয়ারমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে এসআরএস ডকুমেন্ট ওপেন করছি আমরা, এখানে ফাংশনাল, সাপোজ আমরা এখানে বলছি ফাংশনাল রিকোয়ারমেন্টস ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট, এরকম আমরা সার্চ করলাম, ঠিক আছে। সো এখানে অনেকগুলো আসলে বিষয় চলে আসছে, যে যেমন দেখেন অনেকগুলো লিঙ্ক চলে আসছে, তার যে কোনো একটা ডকুমেন্ট ওপেন করে সেখান থেকে একটু এক্সট্রা জানার চেষ্টা করবেন আর কি, যে আসলে ফাংশনাল রিকোয়ারমেন্ট কোনগুলো। যেমন এখানে ফাংশনাল রিকোয়ারমেন্টকে ওরা কীভাবে ডিফাইন করছে, ডিফাইন হোয়াট দি সিস্টেম শুড ডু, একটা সিস্টেম কী করতে পারে ওটাই হচ্ছে ওটার ফাংশনালিটি, ঠিক আছে। এবং সেখানে ফিচার থাকতে পারে, অপারেশনস থাকতে পারে, ঠিক আছে। যেমন ফাংশনাল রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করার জন্য কিন্তু এখানে ওরা বেশ কিছু বিষয় আসলে টেকনিক বলে দিয়েছে, যেমন হচ্ছে functional requirement define the specific feature operation a system must perform to meet business and user needs, ঠিক আছে। ফোকাস অন দি বিহেভিয়ার অ্যান্ড ফাংশন, ওই যে সেম কথাগুলোই কিন্তু বিভিন্ন জায়গায় লিখছে, ঠিক আছে। সো অথবা আপনারা এখানে সার্চ করতে পারেন হাউ টু ফাইন্ড ফাংশনাল রিকোয়ারমেন্ট ফর সফটওয়্যার, ঠিক আছে, এভাবে আপনারা দিতে পারেন, ঠিক আছে। হাউ টু আইডেন্টিফাই যে ফাংশনাল রিকোয়ারমেন্ট, এরকম একটা ব্লক কিন্তু এখানে চলে আসছে। সো কীভাবে, প্রথম হচ্ছে কি গেদার রিকোয়ারমেন্ট, অ্যানালাইজ রিকোয়ারমেন্ট, ডকুমেন্ট রিকোয়ারমেন্ট মানে লিখতে বলতেছে, প্রায়োরিটাইজ রিকোয়ারমেন্ট, তারপর হচ্ছে ভ্যালিডেট রিকোয়ারমেন্ট, এই যে স্টেপগুলো আসলে ফলো করতে বলতেছে আর কি। যেমন ওরা বলছে রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল ফর আইডেন্টিফাইং ফাংশনাল রিকোয়ারমেন্ট,
কীভাবে আসলে আমরা একটা ইয়ার ফাংশনাল রিকোয়ারমেন্ট কোন কোনগুলো হতে পারে সেগুলো কীভাবে আইডেন্টিফাই করবো, এখানে কিছু স্টেপ ওরা বলে দিয়েছে, যেমন ইউজার অথেন্টিকেশন এবং অথরাইজেশন। অলরেডি আমরা অথেন্টিকেশন কিন্তু এখানে নিয়েছি, ঠিক আছে, এটা একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট। তারপর আর কি বলছে এখানে আমাদের, বলছে হচ্ছে ব্রাউজিং অ্যান্ড সার্চিং বুকস, ঠিক আছে। ইউজার ক্যান ব্রাউজ বুকস বাই ক্যাটাগরিজ, যেটা আমরা এখানে করলাম। আমরা যেহেতু এলএমএস নিয়ে কাজ করতেছি, তাহলে ব্রাউজিংটা আমাদের এখানে কোর্স ব্রাউজিং, যেমন ক্যাটাগরি ওয়াইজ ব্রাউজিং, ঠিক আছে। তারপর কোর্স ভিউইং, ঠিক আছে, এই জিনিসগুলো। তারপর হচ্ছে কোর্স, এখানে আমরা এটা অ্যাড করতে পারি, কোর্স কাট অ্যান্ড চেক আউট, এটা আমাদের এক্সট্রা অ্যাড করতে পারি। তারপর হচ্ছে কোর্স পেমেন্ট, এখানে অর্ডার ম্যানেজমেন্ট যেটা দিচ্ছে সেটা পেমেন্ট। তারপর কন্টেন্ট ম্যানেজমেন্টে আমরা এখানে বলতে পারি যে আমরা অলরেডি অ্যাড করেছি এখানে কন্টেন্ট ম্যানেজমেন্টের মধ্যে কোর্স সিস্টেম, ঠিক আছে, এটা কিন্তু কন্টেন্ট ম্যানেজমেন্টের মধ্যে পড়তেছে। তারপর কাস্টমার সাপোর্ট, এই জিনিসগুলো আমরা অ্যাড করতে পারি আর কি। এর বাইরে আমাদের এখানে আসলে আরও অনেকগুলাই আছে আর কি, ঠিক আছে, বুঝছেন? এর বাইরেও আর অনেক ফাংশনাল রিকোয়ারমেন্ট থাকতে পারে। এটা আসলে আইডিয়া দেওয়া আর কি, কীভাবে আপনারা এগুলা মানে বের করবেন যে ফাংশনাল রিকোয়ারমেন্ট কোন কোনগুলো। বুঝছেন? হ্যাঁ, নাকি বুঝতে ঝামেলা হচ্ছে? আছেন আপনারা? হ্যাঁ, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, নন ফাংশনাল কোনগুলো? সো আমরা এখানে নর্মালি যদি নন ফাংশনাল দিয়ে সার্চ করি, নন ফাংশনাল, সো নন ফাংশনাল রিকোয়ারমেন্ট ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সো নন ফাংশনাল আসলে কোনগুলো, আমরা একটু ওপেন করি এটাকে। হোয়াট ইজ নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, ঠিক আছে। সো টাইপস অফ নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, সো এখানে কী কী টাইপের হতে পারে সেগুলো এখানে দিয়ে দিয়েছে অলরেডি। সো প্রথমত আমাদের একটু দেখতে হবে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট আসলে কী জিনিস। প্রথমত হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট আর দি কনস্ট্রেন্ট দ্যাট স্পেসিফাই দি কোয়ালিটি অ্যাট্রিবিউট অফ দি সফটওয়্যার, ঠিক আছে, মানে কোয়ালিটির কথা বলতেছে এখানে। বেসিক্যালি আমি যেটা বললাম, এখানে কোয়ালিটি অ্যাট্রিবিউটের কথা বলতেছে। যেমন এখানে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট ডিল উইথ, কি বলছে এখানে, স্কেলেবিলিটি, মানে মিলিয়নস অফ ইউজার ঢুকলে এটার পারফরমেন্স কেমন হবে, মেনটেনেবিলিটি, এটার পারফরমেন্স, তারপর হচ্ছে পোর্টেবিলিটি, সিকিউরিটি, কি বলছে এখানে, রিলায়েবিলিটি, মানে কতক্ষণ রিলাই করবে, বা যদি এটাতে আমরা মনে করি মিলিয়নস অফ ইউজার একসাথে ঢুকে, এটা রিলায়েবিলিটিটা কেমন হবে, পারফরমেন্সটা কেমন হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আসলে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। এখানে কিন্তু এই যে আমাদের কোডে ফাংশনালিটি লিখতে হবে এই ধরনের কিছু না, এগুলো হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট আর কি, বুঝছেন? হ্যাঁ, এখানে বলছে দে আর ইম্পর্টেন্ট বিকজ দে ক্যান সিগনিফাই ইমপ্যাক্ট ওভারঅল কোয়ালিটি অ্যান্ড সাকসেস অফ এ সফটওয়্যার সিস্টেম, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট আর কি, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় বলছে নন ফাংশনাল ডিফাইন হাউ এ সফটওয়্যার অপারেটস রেদার দেন হোয়াটস ইট ডাজ। ফাংশনালের সাথে এটা ডিফারেন্সটা কোথায়? ফাংশনাল হচ্ছে একটা সফটওয়্যার কি করতে পারে, ঠিক আছে, এটা ফিচার কি, সেটা হচ্ছে ফাংশনাল। আর নন ফাংশনাল হচ্ছে এখানে যেটা বলছে এরা, সেটা হচ্ছে কি হাউ এ সফটওয়্যার অপারেটস, মানে এটা কীভাবে আসলে অপারেট হয় সফটওয়্যারটা। যেমন সেখানে যদি মিলিয়নস অফ ইউজার চলে আসে, সে কীভাবে সেটা হ্যান্ডেল করে, ঠিক আছে, বা সার্ভারে সেটা সে কীভাবে লোড ব্যালেন্সার ইউজ করে কীভাবে, বা সার্ভারে সেটাকে সে কীভাবে ডিস্ট্রিবিউট করে, পারফরমেন্সটা কীভাবে ঠিক রাখে, এটাই হচ্ছে নন ফাংশনাল। সো ফাংশনাল হচ্ছে কি করতে পারে সফটওয়্যার, এবং সেটার হচ্ছে ফিচারগুলোকে আমরা বলতে পারি একটা সফটওয়্যার কী কাজ করতে পারে সেগুলো, সেটার ফিচার, সেগুলো হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট। আর নন ফাংশনাল হচ্ছে কি, এটার হচ্ছে যেমন হচ্ছে কীভাবে অপারেট হয়, বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার। আচ্ছা। সো আমরা যেমন এখানে একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট আমরা এখানে লিখতে পারি। সাপোজ আমরা এখানে H4 দিয়ে এখানে বলছি হচ্ছে এখানে বলছি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, ঠিক আছে, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট।
ঠিক আছে। সো নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে আসলে কী কী থাকতে পারে, যেমন আমরা এখানে সাপোজ আমাদের পারফরমেন্স থাকতে পারে, ঠিক আছে। সো আমরা এখানে বলছি আমাদের যেমন আমরা পারফরমেন্সের বিষয়টা নন ফাংশনালের মধ্যে পড়তেছে, সো এখানে আমরা টগল লিস্ট নিয়ে বলছি হচ্ছে সাপোজ পারফরমেন্স, সো আমরা এখানে বলছি পারফরমেন্স, ঠিক আছে। এটা কিন্তু নন ফাংশনাল রিকোয়ারমেন্ট পারফরমেন্সটা। সো যেমন পারফরমেন্সের ঠিক এক্সাম্পল হতে পারে, যেমন কী হতে পারে এখানে সাপোজ আমাদের হচ্ছে একটু আগে যেটা বললাম আমরা মিলিয়নস অফ ইউজার একসাথে সাপোর্ট করবে। সাপোজ আমরা বলছি এখানে সাপোর্ট 100K ইউজার্স, ঠিক আছে, 100K ইউজার্স, এবং একসাথে 10K ইউজারকে সে হ্যান্ডেল করতে পারে। সাপোজ আমরা এখানে বললাম 10K কনকারেন্ট ইউজার্স, ঠিক আছে। সো ইউজার্স এরকম আমরা দিতে পারি। আচ্ছা, আরেকটা কী হতে পারে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, যেমন আমাদের সিকিউরিটির বিষয়, ঠিক আছে। সো এগুলো কিন্তু নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, যেমন আমরা এখানে বলছি সিকিউরিটি। সো সিকিউরিটির মধ্যে আমাদের কী কী থাকতে পারে যেমন সিকিউরিটি বলতে আসলে আমরা বোঝাচ্ছি যেমন পাসওয়ার্ডটা হ্যাশিং করা থাকতে হবে, ঠিক আছে। সো এখানে আমরা বলছি পাসওয়ার্ড হ্যাশিং, ঠিক আছে। সো পাসওয়ার্ড হ্যাশিং, তারপর আমরা বলতে পারি ক্রস সাইট স্ক্রিপ্টিং, কি বলে এটাকে CSRF, মানে ক্রস সাইট প্রোটেকশন আর কি। সো CSRF এটার ফুল মিনিংটা কি জানিয়েছিল, CSRF ক্রস সাইট স্ক্রিপ্টিং বলা হয় মনে হয় এটাকে, CSRF ক্রস সাইট রিকোয়েস্ট প্রোগ্রামি আর কি, ঠিক আছে। সো এটা আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে, ওই যে ক্রস সাইট প্রোটেকশনটা অ্যাড করতে পারি এখানে। সো এটা আমরা CSRF-টা লারাভেলে কিন্তু দেখবো আসলে CSRF টোকেন ইউজ করতে হবে। সেটার কাজ কি? CSRF টোকেনটা আসলে ওই যে আমরা ডাটাটাকে আসলে কি করা, সিকিউর করা, বুঝছেন? অনেকে স্ক্রিপ্টটা এর মধ্যে স্ক্রিপ্টটা লিখলে কিন্তু সেটা কিন্তু রান করে, আমরা দেখেছিলাম ব্রাউজার যেহেতু জাভাস্ক্রিপ্ট রান করতে পারে, ঠিক আছে। এই এটাকে ক্রস সাইট বলা হয়, ঠিক আছে। এইটা যাতে আসলে রান করতে না পারে বা এইটার প্রোটেকশনটা আমরা ইউজ করতে পারি আর কি, রান করতে না পারে না, এটাকে প্রোটেকশনটা আমরা ইউজ করতে পারি। সো প্রোটেকশন, সো এটা প্রোটেক্ট করা যায়। তারপর XSS আছে, এটাও হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং বলে এটাকেও, XSS। এই প্রোটেকশনগুলো আমরা এখানে ইউজ করতে পারি আর সো প্রোটেকশন এগুলো আসলে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট সিকিউরিটির মধ্যে আমরা দিয়ে দিই। যেমন আরেকটা বিষয় আছে SQL ইনজেকশন প্রিভেন্ট করার জন্য আমরা TPR স্টেটমেন্ট ইউজ করেছি এতদিন। তো আমরা এখানে বলতে পারি SQL ইনজেকশন প্রিভেনশন, ইনজেকশন অর্থাৎ ডাটাবেসটা যাতে কেউ ওই যে কুয়েরি লিখে যাতে করে অ্যাক্সেস নিয়ে ফেলতে না পারে আর কি, ঠিক আছে। সো মানে বাইরে থেকে কোয়েরি লিখলে অনেক সময় আমরা যদি এটা ওপেন SQL লিখি তখন এগুলো অ্যাক্সেস নিয়ে ফেলা যায়। এই প্রিভেনশনটা করার জন্য আমরা এখানে বলে রাখতে পারি প্রিভেনশন, ঠিক আছে। তখন আসলে আমাদের ওই যে ডাটাবেসগুলো লেখার সময় কীভাবে লিখতে হবে তখন হচ্ছে প্রিপেয়ার স্টেটমেন্ট দিয়ে লিখতে হবে। আচ্ছা, এরপর আমাদের এখানে কী থাকতে পারে, স্কেলেবিলিটি। যেমন মিলিয়নস অফ ইউজার যদি একসাথে লগ ইন করে সেক্ষেত্রে এটার পারফরমেন্স যাতে ডাউন না করে এটা যাতে স্কেল করতে পারে। সো স্কেল করার জন্য আমরা এখানে সিম্পলি বলছি স্কেলেবিলিটি। সো স্কেলেবিলিটির মধ্যে আসলে কী কী থাকতে পারে, যেমন হচ্ছে আমাদের মিলিয়নস অফ ইউজারের বিষয়টা এখানে আমরা মেনশন করতে পারি যে স্কেলেবিলিটির জন্য সাপোজ মাল্টিপল সার্ভার থাকতে পারে এটার ব্যাকগ্রাউন্ডে। সো যদি মিলিয়নস অফ ইউজার আসে তাহলে এটা ডিস্ট্রিবিউট হয়ে সবগুলো সার্ভার একসাথে কাজ করবে। সো সার্ভার্স, তারপরে এখানে কি থাকতে পারে, ক্যাচ সাপোর্ট আমরা এটা দিতে পারি, ক্যাচ সাপোর্ট, ক্যাচ ডাটা,
সাপোর্ট। তারপর আমরা এখানে আরও অনেক কিছু দেওয়া যায় আসলে, কিউই সাপোর্ট, এরকম অনেক কিছু দেওয়া যেতে পারে আর কি। আচ্ছা, পুরো এতটুকু রাখলাম। তারপর অ্যাভেলেবিলিটি আমরা একটা বিষয় অ্যাড করতে পারি, যেমন 99.9% আপ টাইম, এরকম অনেক কিছু আসলে বলা যেতে পারে আর কি। তারপর হচ্ছে মেনটেনেবিলিটি আমরা বলতে পারি, মডুলার কোড, তারপর হচ্ছে ক্লিন আর্কিটেকচার, এটার মানে এগুলো থাকতে হবে আর কি। যেমন আমরা এখানে বলতে পারি অ্যাভেলেবিলিটি, সাপোজ অ্যাভেলেবিলিটি, এটা যদি আমরা মেনশন করি, এখানে বেসিক্যালি হচ্ছে আমরা বলছি 99% আপ টাইম। এখানে আপনার এই যে নন ফাংশনালের মধ্যে কী কী আসলে থাকতে পারে সেগুলো কিন্তু এখানে আলোচনা করছে, যে স্কেলেবিলিটি নিয়ে আলোচনা করছে, অ্যাবিলিটি রিকোয়ারমেন্ট ডিফাইন দি সিস্টেমস অপারেশনাল continuity and the system should be available and responsive when needed, ঠিক আছে, and should not experience frequent failure or crashes, ঠিক আছে, অর্থাৎ 24/7 এটা চলতে থাকবে, এরকম একটা বিষয় আর কি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভেলেবিলিটির মধ্যে পড়তেছে আর কি। সো আমরা এখানে কি বলতে পারি, যেমন অ্যাভেলেবিলিটি বলতে সাপোজ 99.9%, মানে অলমোস্ট 100% এটা আপ টাইম থাকবে আর কি। ঠিক আছে, সাপোজ আপ টাইম, এরকম একটা বিষয় বলে দিতে পারি। আচ্ছা, তারপর আমাদের এখানে মেনটেনেবিলিটি। সো এটা মেনটেন করার জন্য যেমন আমরা কোড লেখার সময় এটা মডুলার কোড, তারপর হচ্ছে আমার, অথবা এখানে আমরা ক্লিন আর্কিটেকচার ইউজ করতে পারি। সো এখানে মেনটেন এবিলিটি। সো মেনটেনেবিলিটির মধ্যে আসলে কী পড়তেছে আমাদের, মানে এটা কী বোঝাচ্ছে আসলে, আমরা একটু এখান থেকে সিকিউরিটি, এটি মেনটেনেবিলিটি, ঠিক আছে, মেনটেনেবিলিটি রিকোয়ারমেন্ট, ইফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট একটা আছে, সেটা আমরা ইউজ করতে পারি, 75% সিপিইউ ইউজ করবো, এই ধরনের একটা বিষয় আর কি। ঠিক আছে, পোর্টেবিলিটি, আর অনেকগুলোই আছে। মেনটেনেবিলিটি রিকোয়ারমেন্ট ডেসক্রাইব দি ইজ উইথ হুইচ দি সফটওয়্যার সিস্টেম ক্যান বি মডিফাইড, আপডেটেড, মেনটেন্ড ওভার টাইম। ঠিক আছে, আমরা দেখি বিভিন্ন সার্ভারগুলা বিভিন্ন সময় আপডেট হয়। ঠিক আছে, এইসব বিষয় আর কি এখানে বোঝাচ্ছে, যে এখানে রিকোয়ারমেন্ট ডেসক্রাইব দি ইজ উইথ সফটওয়্যার সিস্টেম ক্যান বি মডিফাইড, আপডেটেড, মেনটেন্ড ওভার টাইম, মানে টাইম বাই টাইম এটাকে চাইলে আমরা মেনটেন আপডেট করতে পারবো, মডিফাই করতে পারবো, এই জিনিসপত্রগুলো থাকতে হবে আর কি। সো দি সিস্টেম শুড বি ডিজাইনড উইথ মডুলারিটি অ্যান্ড এক্সটেন্সিবিলিটি, মানে এটাকে আমরা চাইলে কোনো কিছু এক্সটেন্ড করতে চাইলে, ঠিক আছে, আর অনেকগুলো বিষয় আছে এখানে। ঠিক আছে, অ্যান্ড শুড বি ইজি টু টেস্ট অ্যান্ড ডিবাগ। যেমন এখানে এক্সাম্পল দিছে, দি সিস্টেমস কোড বেস শুড বি কমপ্লেন্ট উইথ কোডিং স্ট্যান্ডার্ড টু এনশিওর মেনটেনেবিলিটি, মানে আমরা প্রফেশনাল ক্লিন কোড স্ট্রাকচার ইউজ করবো, যাতে করে এটাকে মেনটেন করাটা আসলে ইজি হয় বা কোনো জায়গায় চেঞ্জ করতে হলে। ঠিক আছে, তো আমরা এখানে বলতে পারি ক্লিন আর্কিটেকচার। সো কোডের জন্য ক্লিন আর্কিটেকচার ইউজ করতে হবে, এই ধরনের একটা বিষয়। ঠিক আছে, সো আর্কিটেকচার এ হচ্ছে বিষয়। আচ্ছা, এই হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, আরও অনেক কিছু থাকতে পারে নন ফাংশনালের মধ্যে। আচ্ছা, এতগুলো এই জিনিসগুলো কি বোঝা গেছে? বসছেন? কথা বলে না, বসছেন আপনারা? হ্যালো, শোনা যাচ্ছে?
আচ্ছা ওইটা তো আসলে ওরাই বলছিল যে মানে রাতে নিলে সুবিধা হয় আর কি ওদের জন্য। আচ্ছা আচ্ছা। জি জি। না আমি তো আপনার হচ্ছে দিনের বেলায় দিয়েছিলাম আর কি ওদের ইয়াগুলা শিডিউলগুলো তো সবগুলো দিনের বেলায় দিয়েছিলাম। তো ওরা ওই যে গতদিন ক্লাসে রিকোয়েস্ট করলো যে ওদের নাকি যে অনেকে ইউনিভার্সিটি বা এই ধরনের বিষয় বললো আর কি। তো ওরা বললো হচ্ছে সন্ধ্যায় ক্লাস নিতে আর কি। তো এখন সন্ধ্যায় নিলে তো মনে করেন 6 ঘন্টা মিলাইতে আমাদের তো আসলে আহ, না আমি বুঝতে পারছি। জি জি জি। না এটা এটা আসলে মানে সবারই ডিসিশন আর কি। ওরাই সবাই ক্লাসে সবাই বলছিল মানে এক দুজন না। এখন বাকি জি 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 বুঝতে পারছি। বুঝতে পারছি। জি জি। হ্যাঁ, না এটা তো আসলে আমাদের ডিসিশন ছিল না আর কি। আমরা তো দিনের বেলা ওই যে ক্লাস টাইমটা দিয়েছিলাম আর কি। জি 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 বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। এখন এটা মনে হয় আপনার সাথে ওরা আলোচনা করে নাই আমাকে, তাহলে সরাসরি বলছে যে আমি তো আসলে ভাবছি আপনাকে জানাইছে। জি 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 জি। না আমরা তো একদম আমাদের স্কেডিউল ছিল আসলে 6টা থেকে, মানে সরি 8টা থেকে। সো আমরা তো এইভাবে আসলে নেওয়ার জন্য আসলে মানে প্ল্যান করছিলাম আর কি। রাতে তো আসলে আমাদের কোনো ক্লাস ছিল না, মানে শিডিউলেও তো আসলে ছিল না আর কি। হ্যাঁ, জি। এখন হচ্ছে এটা ওদের রিকোয়েস্টে আসলে নেওয়া আর কি। হ্যাঁ, জি 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 জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই।